অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। মিটিং মিছিলে ডেকেছে শুরুর দিকে, কিন্তু যেহেতু আমরা যাইনি, আমি বা অরিন্দম কেউই যাইনি, কিন্তু ডাক আমাদের ছিল। ডাকটা সারা দিন কী হতো, আমরা ডেটের জন্য যখন যেতাম, আমি জানি আমাদের বলতে হবে, একবারের বার 4 বার বলতে হবে, ওরকম বলতে একে বলে তাকে বলে, যেমন সবাই ডেট পেয়েছে সেই রকমভাবে। তুমি এমন একটা জাংচারে আমার ইন্টারভিউটা নিচ্ছ যে সময় একটা জিনিস শেষ হয়ে গেছে আর একটা জিনিস শুরু হয়নি, হওয়ার অপেক্ষায়। সুতরাং এই দুটোর মাঝখানে আমরাও কিন্তু মিশে আছি ট্রানজিশনটা। আমিও ঠিক অ্যাকচুয়ালি খোলসা করে বলতে পারবো না কি চাই বা কী হতে চলেছে। সুতরাং ছবিটা অর্ধেক দেখেছি, পুরোটা দেখিনি। ঘর ভাঙবো বলে তো বিয়ে করিনি, তাই জন্য যখন ভেঙেছিল প্রথমবার তখন খুবই কষ্ট পেয়েছিলাম। একটা ইমোশনাল টার্ময়েল, মানে সুনামি যাকে বলে, ভীষণ অন্যরকম একটা জায়গা। লোকে তোমায় জাজ করছে, আমি তো বুঝতে পারছি যে এটা ভাঙন অবশ্যম্ভাবী, শুরু হয়ে গেছে, ওটা আটকানো যাবে না। আর আমার বাবা মা ভীষণ ভালোবাসতেন দেবাংশুকে, তো যার জন্যে ওদের কাছে এটা একটা বিশাল শখ যে এটা কী করে হতে পারে। আর বাবা তখন অসুস্থ, ডেথ বেডে প্রায়, ক্যান্সার। অন্যরকম কথা সবার মুখ থেকেই শুনেছিলাম, বাবা বলেছিলেন, খুব খারাপ লেগেছিল আমার। আমি বুঝতে পারছি ওনারা বলছেন, কিন্তু ওনারা যেটা বলছেন আমি তো পাল্টা কোনো জবাব দিতে পারছি না, কারণ সব কথা তো আমাদের বলা যায় না। বলা যেতে পারে অভিনয়ের আঁতুর ঘরে তার জন্ম, অভিনয় তার রক্তে। তারপরে সেই অভিনয় নিয়ে তিনি বয়ে চললেন তার নিজের জীবনের পথে, এবং সেই পথেই তিনি শুধু অভিনয় করলেন না, লিখলেন, এবং লিখলেন শুধুমাত্র চিত্রনাট্য নয়, তার সঙ্গে উপন্যাস। সমস্ত মিলিয়ে আজকে খেয়ালি দি আমাদের সঙ্গে আছে। দিদি, টলি টাইমে তোমাকে স্বাগত। কেমন চলছে বলো? ভালোই চলছে, ভালো চলছে, ভালো মন্দ মিশিয়ে, ওঠাপড়া মিশিয়ে চলছে, থেমে যায়নি। বেশ, যদি এই যে সময়টা আমরা এই ইন্টারভিউটা করছি, চারপাশের পরিস্থিতি উত্তাল, কিন্তু এই উত্তাল পরিস্থিতির আঁচ কি কখনো খেয়ালি দস্তিদারকে ছুঁতে পেরেছে? সবসময় ছোঁয়। রাজনীতি তো মানুষের থেকে আলাদা নয়, রাজনীতি সমাজনীতি সবই মানুষকে ঘিরেই হয়, নিশ্চয়ই আঁচ পড়েছে। তো অনেক দর্শকের মতন আমিও দেখছি, বুঝছি, সেগুলো মনের ভেতর রাখা হচ্ছে, মনের মধ্যে তর্ক বিতর্ক সবই চলছে। কিন্তু যেহেতু আমার কাজ শিল্পের মধ্যে প্রকাশ পায়, সেটা জানি না কিভাবে, হয়তো একদিন সুন্দর ফুল হয়ে বেরোতেও পারে। কিন্তু প্রতিবাদের লেখা এখন কতটা তোমার কলম দিয়ে যখন বেরোয়, তখন কতটা মনে হয় যে ঠিক জায়গায় পৌঁছবে? দেখো, প্রতিবাদের লেখা আমি আগেও লিখেছি, শিরোনাম বলে, সেখানে এই ধরো রেপ যেটা হচ্ছে বা যেভাবে কভার আপ করা হচ্ছে সেইগুলো নিয়ে একটা নাটক, খুব মানে ডাইনামিক একটা নাটক ছিল, ওইটা লিখেছি। আর বলতে কি, যত দিন যাচ্ছে, ধরো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কোনো ক্ষমতাই নেই। এই সাধারণ মানুষ দেখবে একটা সময় না ভীষণ হেরে যায়, মানে হেরে যায় বা বসে পড়ে বা একটা চুপ হয়ে দেখে দর্শকের আসনে কোথায় চলে যায়। তো পুরো জায়গাটা ধরো একটা সিস্টেম চলে, সেই সিস্টেমের মধ্যে সবটা চলে। মানে তুমি কিছু চাওছ, প্রতিবাদ করছো, হয়তো সেটা পাচ্ছি না, কিন্তু তুমি থেমে গেলে। আমাদের মানুষ দেখো যখন সুযোগ পেয়েছে ভোট দিয়েছে, ভোট দিয়ে তাদের মনের অবস্থা বুঝিয়েছে। প্রতিবাদী লেখাটাও ঠিক সেই রকমই, যেন সময়ের অপেক্ষা। তখন মনটা কিসের জন্যে প্রতিবাদ করছে সেইটা দেখো। আমার ভেতরে যদি বলো, সবসময় কিছু না কিছু একটা ওই উষ্ণ পুকুর হয় না, সেই গরম একটা সরোবর, ওরকম একটা হয়ে থাকে। কিন্তু সব সময় দেখো প্রতিবাদটাই কিন্তু ওই রকম প্রতিবাদ না হলেও, প্রতিবাদটা একটা সময় দেখবে প্রতিবাদ মিষ্টি করেও করা যায়। তো এই নানা রকম জিনিস নিয়ে প্রতিবাদ বলো বা মিষ্টি করে লেখা বলো, যাই বলো, আমার ভেতরের মন সবসময় সংবেদনশীল, সব কিছুই নেয়। কিন্তু কখন কিভাবে প্রকাশ করা হবে, সেটা কিভাবে হবে সেটা তো ভবিষ্যৎ বলতে পারবে। সংবেদনশীলতার জায়গা থেকে বলি, এখন আমরা সবাই খুব ইমিডিয়েট রিয়াকশান দিতে পছন্দ করি, এবং সেখান থেকেই জন্ম নিয়েছে ট্রোলিং, এরকম নানা জিনিস।
এটা কোথাও এর আগেও তো আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করেছি, কাউকে নিয়ে সমালোচনা করেছি, কিন্তু ট্রোলিং বা এই জিনিসটা কোথাও কি তোমার মনে হয় একটা সামাজিক অবক্ষয়? অবশ্যই। তার কারণ ধরো, আমি দেখেছি ট্রোলিং করতে তো পয়সা লাগছে না, মতামত দিতে কোনো নেই। সুনীল গাভাস্কর অনেক আগে একবার বলেছিল যে লেখার সময় একটা কমেন্টে, যে আমার সব থেকে হিংসে হয় সেই রিপোর্টারদের যারা এক কলমের খোঁচায় আমার এত বছরের সাধনাকে নস্যাৎ করে দিতে পারে। তো ঠিক সেই রকমই ধরো এক একজন শিল্পী, তারা তো অনেক বছর ধরে সাধনা করে একটা জায়গায় পৌঁছেছে, তারপরে এত মন্তব্য আসে তাদের ঘিরে, তখন মনে হয় যে ভীষণ ছোট হয়ে যাচ্ছে, খেলো হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা। এটা একটু ভালো লাগে না, তো নিশ্চয়ই ভালো লাগে না। ট্রোল করাটা যেন একটা মানুষের এখন একটা করতেই হবে, দাঁত ব্রাশ করার মতন একটা ব্যাপার, করতেই হবে, ট্রোল করতেই হবে। ও লিখেছে আছে কর ট্রোল। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগে, বেশ খারাপ লাগে। তবে দিদি এর পাশাপাশি আরও একখানা জিনিস তো চলে আসে, সেটা হলো বিগত কয়েক বছরে টলিউডের বহু তারকা অভিনেতা অভিনেত্রীদের যেভাবে রাজনৈতিক দলগুলির ছত্রছায়ায় দেখা গেছে এবং যেভাবে তারকা নির্ভর প্রচার তৈরি হয়েছে, সেখানে জনমানসে তো তাদেরকে নিয়ে একটা নেতিবাচক মানে বিরূপ ধারণা তো তৈরি হয়েছে। তুমি সেটাকে কি উপেক্ষা করতে পারবে? না, আমরাও দায়ী, আমরা নিঃসন্দেহে দায়ী। আমরাও, দেখো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রমে, এই কথাটা তো ভীষণ সত্যি। আমরা, আমাদের এক্সপার্টিজ হচ্ছে অভিনয়, আমাদের এক্সপার্টিজ হচ্ছে শিল্প। শিল্প থেকে বেরিয়ে যদি রাজনীতিতে যাই, এখন দেখতে হবে আমার ভেতরে সেই কাঠামোটা তৈরি আছে কিনা। দেখো সাউথে অনেক, সাউথেই তো প্রথম শুরু হলো এরকম ট্রেন্ডটা যে অভিনেতা থেকে আমরা ডাইরেক্ট রাজনীতিতে যাচ্ছি। সেখানে যারা করেছে তারা বেশ, মানে কি বলবো, জবরদস্ত পলিটিশিয়ানস হয়েছে। কিন্তু এখানের সবাই যারা যাচ্ছে, ফুসফুস করে যারা যাচ্ছে, তারা সেই মাপের কিন্তু পলিটিশিয়ান নয়। মানে তারা যাচ্ছে কিছুটা আলংকারিক দিক দিয়ে, মানে সাজসজ্জা, মণিমুক্তর মতন, গয়নার ওপরের ওই কারুকার্যের মতন। তো সেই জায়গাটা আমার মনে হয় কি, রাজনীতি আর শিল্প দুটো আলাদা জনার। আমি যদি এটা করতে করতে ওটা করতেই পারি, কিন্তু আমার তো সেই ক্ষমতা নাও থাকতে পারে। একটা পাবলিক হ্যান্ডলিং মুখের কথা নয়। আমি এতগুলো মানুষের ভালো মন্দ নিয়ে কাজ করছি, সেখানে আমি চলে গেলাম, তারপরে আবার মানে মজা করে গেলাম, এ করলাম। আমি ঠিক মনে হয় না এটা আমার খুব একটা উচিত, কারণ ওই জবরদস্তি টেনে আনা এটা ঠিক নয়। মানে আমি গেলাম, এটা আমার রোজগারের জায়গা হলো কি আমার ভালোবাসার জায়গা, যাই হোক, কিন্তু আমি আমার কোর কম্পিটেন্সি থেকে এগিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি যেটা পারি তার থেকে একটু বেরিয়ে যাচ্ছি, সেটা ঠিক নয়। এবং যেই জায়গাটায় আমি অস্বচ্ছন্দ, দেখবে সেই জায়গাটাই কিন্তু বারবার ভুল হয় বা এমন কোনো কমেন্ট বেরোয় যার জন্য ট্রোলিং হয়। এই ট্রোলিংগুলো কিন্তু ইজিলি আটকানো যায় যদি এরা এদিকে নাই আসে। আমি আমার কাজে আছি, তো সুতরাং এইভাবে নিজেকে ছোট করাগুলো আশা করি বন্ধ হবে। মানে এটা আমাদের কি হচ্ছে, ওই একজন দুজনের কথায় আমরা পুরো সবাই চিহ্নিত হয়ে যাচ্ছে যে এরা সবাই এরকম, এরা সবাই এরকম। এই জিনিসটা ঠিক নয়। তুমি যে বললে এরা সবাই এরকম একটা জায়গা থেকে, এই সময় দাঁড়িয়ে যদি একদম সাদা চোখে বিচার করি, কতগুলো বাংলা সিনেমা তুমি মানে তোমার মনে পড়ছে যেগুলো দারুণ বক্স অফিসেও কালেকশন দিয়েছে, মানুষের মধ্যেও একটা দারুণ রিয়াকশন দিয়েছে লাস্ট 3 বছরকে যদি তুমি ধরে বলো, এবং যদি তোমার মনে স্মরণে যদি কিছু আসে সেটার ক্ষেত্রে একটা উত্তর, যদি না আসে সেক্ষেত্রে তোমার কি মনে হবে যে এই যে এতটা বিরূপ মানে মনে হওয়া, বিরূপ একটা প্রতিক্রিয়া মানুষের মনে বাংলা ধারা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, সেটাও একটা প্রভাব ফেলেছে? দেখো, মানুষের মনে প্রভাব তো ফেলেইছে, মিথ্যে কথা তো বলা যাবে না। কারণ সুপার ডুপার যারা নায়ক তারাও পলিটিক্সে চলে গেছে। তো সুতরাং এইরকম জায়গায় দাঁড়িয়ে পলিটিক্স, আমি পলিটিক্সে কি বলছি, আমার সেই ইমেজটা আর হিরোর ইমেজ সব একসাথে মিলেমিশে গেছে। এক তো সেটা মিলেমিশে গেছে, আর হচ্ছে সেই ধরনের জায়গায় সেই বক্স অফিস বা সেই রকম মন কাড়া ফিল্ম হয়তো হয়নি, না হলে দর্শক ভেসে যেত। আজকে দেখো না, ধুরন্ধর দেখে লোকে যে পাগল হয়ে যাচ্ছে, সব ভেসে যাচ্ছে। এটা অবশ্য ওয়ান্স ইন আ মিলেনিয়াম বা খুব কম হয়, কিন্তু এইরকম কাছাকাছিও যদি কিছু হয় তাহলেও আমি বলবো লোকে ভেসে যাচ্ছে, হলে উপচে পড়ছে ভিড় বা দেখার জন্যে ছটফট করছে। এরকম দু একটা অবশ্য ইন্ডিভিজুয়াল ফিল্মের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যেমন নধরের ভেলা আমি শুনেছি হাউসফুল হয়েই চলেছে।
তো হল পাইনি। এইরকম করে আমার মনে হয় ধরো লোকের মনে ভালো কিছু দেওয়াটা খুব দরকার, কারণ লোককে তুমি যা দেবে তারা তো সেটাই দেখছে। আমি ধরো ভাতের ফ্যান খাওয়াচ্ছি, তারা 1 দিন 2 দিন 3 দিন পর পর থেকে ওটাই খেতে অভ্যস্ত হয়ে যাবে। তো আমি যদি বিরিয়ানি দিই তখন সেই টেস্টটাও তো ডেভেলপ করাতে হবে। আমাদেরও অনেক দায়িত্ব থেকে যায় মানুষকে ভালো কিছু দেবার। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আমাদের শিল্পীদেরও, আমরা যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে আছি তাদেরও উচিত সবসময় মানে দর্শকের কথা মাথায় রেখেই তো সবসময় করা হয়। নানা রকম এক্সপেরিমেন্টাল ছবি যদি করা যায় ফিল্মের ক্ষেত্রে ভালো হয়, এক ধরনের সাবজেক্টে না গিয়ে, হয়তো হবেও ভবিষ্যতে। তোমার কথায় ওই একটা লাইন চলে এলো, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে টাইপের, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নধরের ভেলা সত্যি অন্যতম একটি সিনেমা। কিন্তু হল না পাওয়ার বিষয়টাও তুমি মেনশন করলে, হল না পাওয়া, ব্যান হয়ে যাওয়া, এরকম নানা প্রসঙ্গগুলো লাস্ট কয়েক বছর আরও তীব্র হয়ে উঠলো। হ্যাঁ, সরকার পরিবর্তনের পর সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে সেগুলো আর কোনো কিছু হবে না, কিন্তু মনে হলো না পুরো পিকচারটা ঘেঁটে দিল সমস্তটা? এটা তো দেখো, সময় আমাদের বলে দেয়, শিখে। সময় হচ্ছে সবথেকে বড় টিচার, জানো তো। আমরা এখানে দেখছি আমরা সবাই চলে গেলাম রাজনীতিতে, আমরা যারা অভিনয় করছি রাজনীতিতে গেলাম। এইবার রাজনীতি থেকে দেখছি আমরা কী হলো, ডাইরেক্ট একটা লিঙ্ক হয়ে গেল অভিনেতার সাথে রাজনীতির। এইবার রাজনৈতিক হস্তক্ষেপটা সত্যি দরকার কি দরকার না সেটাও কিন্তু ভাবার। আমরা তো এতদিন ধরো এই সরকার আসার আগে বাম সরকার ছিল, মানে তাদের কতটুকু হস্তক্ষেপ এখানে, ওদের অবশ্য একদমই বামের আবার এক্সট্রিম, ওদের আবার ছিলই না। তো সেই রকম আমরা তো নিউট্রালি একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মতন কাজ করি। রাজনীতির জায়গায় কাজ করুক, দুটো মেলে, একটা জায়গায় তো মেলে বটেই, কিন্তু সেই জায়গাটায় গিয়ে সবসময় আমাদের কিছু চাপিয়ে দেওয়া, যে জোর করে চাপিয়ে দেওয়া, এটা ভীষণভাবে অন্যায়। এবং এটা চলেছে, সেই চলাটা তো কারোর পছন্দ হয়নি, সবাই ভয় পেত, সবাই চেপে থাকতো। এখন সবাই বলছে আমাকে জোর করে করানো হয়েছিল। কিন্তু দেখো, সত্যি তো আমরা তো অনেক সময় সত্যি মুখ ফুটে বলতে পারি না। আমাদের তো, কারণ বলো তো, আমাদের তো বলা কাজ নয়, আমাদের শিল্পের মাধ্যমে প্রকাশ করার কাজ। এবার আমরা যদি বলি, ওই বলতে গিয়ে ধরো দুটো বাজে কথা বেরোলো বা দুটো এমন কথা বেরোলো, হেডলাইন হয়ে গেল, মানে এতে কি হয়, লোকে ভুল বুঝছে। তো সুতরাং বলা যাদের কাজ তারা ঠিকভাবে বলুক, যাদের কাজটা ঠিক মতো করুক। এবং রাজনীতি আর মানুষ কখনো কিন্তু আলাদা হতে পারবে না, এটা আমি বলছি। কিন্তু ধরো রাজনীতি করে কারা, পলিটিশিয়ান যারা, অভিনয় করে যারা অভিনেতা হতে চায়, দুটো আলাদা জায়গা, দুটো কিন্তু মিশছে সমানে, কিন্তু দুটো আলাদা মানুষ দিয়ে মিশছে। সেইভাবে মিশুক। আমি এখন যদি চলে যাই হঠাৎ প্রেসিডেন্ট হয়ে, প্রেসিডেন্টশিপ করতে যাই, বা কোথাও একটা পলিটিশিয়ান হয়ে, বিধায়ক হয়ে আমি কাজ করতে যাই, প্রথমেই তো ধাক্কা খাবো, করবো, অনেক কিছু হবে। সেটা তো আমি তো এতদিন ধরে সেটা শিখিনি। আর মানুষকে আমি কত ভালোবাসি যে আমি একেবারে উল্টে পড়ে নেতা হয়ে গেলাম, সে বিষয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই জিনিসটা যে গুলিয়ে গেছে, অবশ্যই তুমি ঠিক বলেছো, এটা গুলিয়ে গেছে, এই গুলানোটা উচিত নয়। এবার আস্তে আস্তে যদি দেখা যায় সময়ের সাথে এটা ঠিক হয়ে গেছে, তাহলে তুমি আর আমি, মানে আমার ছাড়া অনেকে, সবাই অনেক খুশি হবে, ভালো কাজ হবে তাতে। তোমাকে কোনো দিনও পূর্বতন সরকার ডাকেনি? দেখো, মিটিং মিছিলে ডেকেছে শুরুর দিকে, কিন্তু যেহেতু আমরা যাইনি, আমি বা অরিন্দম কেউই যাইনি, কিন্তু ডাক আমাদের ছিল। কিন্তু এবং সবসময়ই এটা আমরা বুঝেছি, ডাকটা সাড়া দিইনি। কিন্তু এবং তার জন্যে যে আলাদা করে ব্যান ট্যান ওরকম, কিন্তু আমাদের ধরো নাটকের গ্রুপ আছে, সেই নাটকের গ্রুপে আমরা কি হতো, আমরা ডেটের জন্য যখন যেতাম, আমি জানি আমাদের বলতে হবে, একবারের বার 4 বার বলতে হবে, ওরকম বলতে, একে বলে তাকে বলে, যেমন সবাই ডেট পেয়েছে সেই রকমভাবে। দেখো, এইরকম একটা, তুমি এমন একটা জাংচারে আমার ইন্টারভিউটা নিচ্ছ, যে সময় একটা জিনিস শেষ হয়ে গেছে আর একটা জিনিস শুরু হয়নি, হওয়ার অপেক্ষায়। সুতরাং এই দুটোর মাঝখানে আমরাও কিন্তু মিশে আছি, ট্রানজিশনটা। আমিও ঠিক অ্যাকচুয়ালি খোলসা করে বলতে পারবো না কি চাই বা কী হতে চলেছে। সুতরাং ছবিটা অর্ধেক দেখেছি, পুরোটা দেখিনি। এবার একটা অন্য ছবির গল্পে আসি। সেটা হলো একটি ফুটফুটে মিষ্টি বাচ্চা মেয়ে জন্ম নিল একটি নাট্য পরিবারে, এবং সেখান থেকে ধীরে ধীরে তার সে বসে রিহার্সাল দেখতো, আগে রিহার্সালের কাজকর্ম করতো, তারপরে অভিনয়। সেই যাত্রাটা যদি একটু বলো, যশোন দস্তিদারের পরিবার, এবং প্রথম অভিনয়, মানে প্রথমেই তো নায়িকাও বানাননি তিনি মেয়েকে,
অভিনয়টাও প্রথমে করতে দেয়নি, কি ছিল? কারণ দেখো, আমি যখন বড় হই তখন আমার রিহার্সাল হচ্ছে আমাদের বসের ঘরে, মানে বাইরের ঘরে যেখানে অফিস চলতো, আর আমরা ভেতরের দিকে থাকতাম। তো সবসময় রিহার্সাল সন্ধেবেলা হলেই কানে আসতো, আর আমার খুব ইচ্ছে করতো যেতে। পড়াশোনার জন্য যেতে পারতাম না। ছোটোবেলায় একবার একটা ক্লাস 4-এ যখন পড়ি তখন একটা ছোট্ট নাটকে পাঠ করেছিলাম, আর হয়নি। একদম আমার সেই 11-এ, একদম 10 পাস করি, 11-12-এ একটু, তারপর কলেজে গিয়ে পুরোপুরি। এর আগে আমার কথা ছিল যে পড়াশোনাটা শেষ করব, তারপর। তুমি কথা দিয়েছিলে না, আমার বাবা, বাবা বিশেষ করে মা ভীষণ কড়া, খুব স্ট্রিক্ট। আমি তো বলতাম হিটলার, হিটলার আর হিমলার। আমার বড় মাসি আর আমার মা হিটলার আর হিমলার, দুই বোন আমরা বলি, খুব করতাম আড়ালে। তো ভীষণ কড়া রুল ছিল যে না, তুমি পড়াশোনাটাকে শেষ করবে, অন্তত গ্র্যাজুয়েশন করবে, তারপর। তো গ্র্যাজুয়েশন অবধি আর অপেক্ষা করতে হয়নি, 12-এর পরেই আমি পুরোপুরি নাটকে চলে এসেছি। আর তারপরে ধরো কীরকম আমাকে ভীষণ কঠিন একটা সময়ের এতে বাঁধা থাকতো, নিয়মে। এই সময়টা তুমি পড়বে, এই সময়টা রিহার্সাল দেবে, এই সময়টা বেরোবে। তারপরে ধরো একটু গলা, আমি ছোটোবেলা থেকে রেওয়াজ করতাম গলায়, ওইটা করতে হতো। তারপরে সব মিলিয়ে যখন শুরু হয়, শুরুটা খুবই, আমি কীরকম খুব ক্যাজুয়াল, মানে খুব বলতে কোনো গ্ল্যামার নেই এটায়, যে দাঁত মাজছি, স্কুলে যাচ্ছি, ঠিক সেই রকমই জানি যে আমি 11-এর পর নাটক করব। এটা একটা ভীষণ ওই ছোটো থেকেই ভেতর মধ্যে ছিল যে আমি করব, কিন্তু এটাকে প্রফেশন করব সেটা ভাবিনি। তারপরে যখন শুরু করলাম শেখার, আমি তো মনে করতাম যে আচ্ছা যেটা করছি সেটা ঠিক। ওমা, একদিন করে দেখি, রিহার্সালটা করে সবাই হয়েছে ভেবেছি। তো বাবা ওই সময় কী করেছি, এইভাবে একটা রোম্যান্টিক ছোট্ট দৃশ্য ছিল নাটকে। বলিনি এইভাবে প্রেম করলে সব ছেলেরা পালিয়ে যাবে, এইভাবে খুব বাজে হয়েছে। আমি তো খুব ভেঙে পড়লাম যে খুব বাজে হয়েছে। তারপর উনি দেখিয়ে দিলেন যে এইভাবে করতে হবে, এইভাবে মাথা নিচু, চোখ নিচু, এরকম করে পুরো সিনটা দেখাবার পর বললেন, বাবা, বাবা হয়ে মেয়েকে প্রেম করা শেখাচ্ছি, উফ। তো সেটা আমার এখনও মনে আছে। তো সেইভাবে শুরু। তারপরে ধরো আমাদের ঘর মুছতে হতো, আমাদের এই যে বিশাল নাটকের জায়গাটা, সেখানে ঘর ঝাড় দিয়ে মুছে, টেবিল সরিয়ে, অফিস চলতো দিনের বেলা, তো এটা আমার টেবিল সরিয়ে ঘর মুছে পরিষ্কার করে রাখতে হতো। তারপরে সবাই, আমি এটার থেকে বাদ ছিলাম না, করেছি অনেক অনেক দিন ধরে করেছি। সুতরাং এই চারবাকে ঢুকে ঘর মোছা ব্যাপারটা ভীষণ একটা ছিল যে ও ঢুকলেই ঘর মুছতে হয়, এরম একটা ব্যাপার, কিন্তু করেছি। অনেক নিয়ম, মানে সময়ে আসাটা খুব একটা প্রধান ব্যাপার ছিল। 7টা বেজে 10-5 হলে তো কথাই নেই, খুব বকুনি খেতাম। তো সেখানে কোনো রকম রাগঢাক হতো না। একদিন আমি ঢুকেছি লেটে, এই যে সুচিত্রা সেন এলেন। কী হলো? ওরে, আমি তো শুটিং থেকে ডাইরেক্ট চলে আসি, কটা বাজে? আলাম না, মেকআপ তুলতে যতটুকু টাইম লাগে ছুটতে চলে এসেছি। হ্যাঁ, এখন বড় অভিনেত্রী হয়ে গেছে, কী ভেবেছো, কেউ বলার নেই বলে এমন একটা বকলেন যেন আমি মজা করে বেরিয়ে টেরিয়ে ঘুরে এসেছি। এইরকম স্ট্রিক্টলি চলতে হতো। তো এই একটা পরিবেশ ছোটো থেকে তো পেয়েছি করা। যেটুকুনি সিনিয়রদের থেকে শুনেছি তোমার ব্যাপারে ইন্টারভিউ করার আগে, সেটা হলো কিছুটা জসিন্দর একটা জিনিস করেছিলেন যে অন্যান্যদের কাছেও একটা সেট এক্সাম্পল ছিল যে আমার মেয়ে বলে কোনো মার্সি তো নয়, উল্টে আরও বেশি স্ট্রিক্ট তোমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, কারণ একবার একটা শুটিংয়ে একটা ডায়ালগ ছিল, সেটা আমি বলতে পারছিলাম না এবং আটকে দিলেন। বললেন কী হচ্ছে, এটা কী করে হচ্ছে? বললাম হ্যাঁ, কেন? তারপরে একটা বকুনি শুরু করলেন, মানে ঝাড় যাকে বলে, পুরো এই করেছো, ওই করেছো, এটা পারছো না, ওটা পারছো না, করতে করতে আমি কেঁদে ফেলেছি, মানে হাউ হাউ করে কাঁদছি। তখন টেকনিশিয়ান যারা ছিল সবাই চলে এলো, এসে বললো দাদা আর বকবেন না, আর বকবেন না, অনেক হয়ে গেছে। তারপরে ওরা থামালো। তারপরে আমি চোখ টোক মুছে শটটা দিলাম। তারপরে বললেন ওকে। তারপরে বললেন এদিকে এসো। এলাম, মনিটরটা দেখিয়ে বললেন দেখো। দেখলাম, বলে কেমন হয়েছে? বললাম ভালো। বললো হাততালিটা কে পাবে, তুমি না আমি? হ্যাঁ আমি। যাও। তো এই জিনিসগুলো প্রচণ্ড ছিল, প্রচণ্ড। নাটক করতে করতেই তো তোমার তার সঙ্গে ধারাবাহিকে তোমার কাজ করা শুরু, সেটা যদি একটু বলো, মানে কার হাত ধরে, কার থ্রুতে তোমার কাজের শুরু? হচ্ছে একটা বলতে পারো হিস্ট্রি, কারণ তখন টেলিভিশন আসেনি। আমার যখন এই টেলিভিশন আসার কথা শুরু হচ্ছে তখন থেকেই
আমরা জানি যে আমরা এই একটা টেলিভিশনের একটা উইং খুলবো। আমাদের তো আগে একটা বিজনেস ছিল ইন্টেরিয়ার ডেকোরেশনে, তার সাথে সাথে একটা উইং খোলা হবে যেটাই টেলিভিশনের জন্য কাজকর্ম করা হবে। কনসেপ্টটা নিয়ে প্রথমে একটু পড়াশোনা হলো, জানা হলো। তারপরে সোনেক্স বলে একটা কোম্পানি ফর্ম করা হয়েছিল, সেখানে আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমার এক কাকু ছিলেন, তো সবাই মিলে সব্যসাচী ছিলেন। তো তারপরে সবাই মিলে এটাকে একটা গ্রুপ অর্গানাইজেশন করে পড়াশোনা শুরু হলো। তারপর কবে ওই ইকুইপমেন্টগুলো আসবে, ক্যামেরা, এডিটিং সেট আপ সব এলো। এইবার আসার পরে মানে ওইখান থেকে শুরু, বুঝেছো? তারপরে মেশিন টেশিন এলো, সেইটাকে নিয়ে কারা কাজ করবে, কি করবে, তারপরে অনেক এক্সপার্টরা এলো, কাজ করলো, দেখলো ম্যানুয়াল খুলে, মানে এইরকম জায়গা থেকে আমার অভিজ্ঞতা শুরু। তারপরে শুরুতে কথা হলো যে সমরেশ মজুমদারের 13 পার্বণ নিয়ে কাজ হবে, এবার আর্টিস্ট খোঁজা হচ্ছে। তো আমাকে বা সব্যসাচীকে, আমাদের দুজনকেই কিন্তু কেউ একবারে সিলেক্ট করেনি। সিলেক্ট করার পরেও কিন্তু অনেক কথা ছিল, ওর সম্বন্ধেও কথা ছিল, আমার সম্বন্ধ ছিল। এই কি আর ওরকম পারবে করতে, ওইরকম একটা স্পয়েলড একটা বড় লোকের মেয়ের পার্ট। কেন তোমার মানে ইয়েটা? চুপচাপ ছিলাম, আমি তো ছোটোবেলায় একদম কথা বলতাম না, মাথা নিচু করে থাকতাম। তো আমি যে রাখতে পারি, অ্যারোগেন্ট হতে পারি, সেটা ন্যাচারালি বাইরের লোকে কী দেখবে, দেখবে যে একটা লাজুক মেয়ে এরম বসে আছে, সে ফেটে পড়তে পারে কি করে। তো যাই হোক, নানান শোনার পরেও আমার বাবা বললেন আমার আছে, আস্থা আছে, আমি ওদেরই নামাবো। মানে এই জায়গাটা আমার বাবা সত্যি জোর খাটিয়ে বললেন যে আমি বলছি নামবে। এইখানটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। মানে বাবা না, মানে এটা বাবা বলে বলছি না, এটা যদি অন্য কেউ করতেন আমি এতটাই কৃতজ্ঞ থাকতাম যে বললেন তুমি করবে। তারপরে যখন জিজ্ঞেস করেছিলাম যে কী করে অভিনয়টা করব ক্যামেরার সামনে, তখন বলেছিলেন যে না, তোমাকে অভিনয় করতে হবে না, তুমি একটু রিয়্যাক্ট করবে। তুমি যেরকম বাড়িতে তোমায় বকা হয়, বকা হলে তুমি যেরকম কাজ করো, মাথা নিচু করো, কি রেগে যাও, সেই রকম তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে। এই টিপটা খুব কাজে লেগেছিল। পরবর্তী এখনও অবধি অভিনয়ের সময় রিয়্যাক্ট করা, মানে প্রথম কথাটা ডায়লগটা শোনার পরে রিয়্যাক্ট করা, ওখান থেকেই তো অভিনয়ের শুরু। খুব অতটা ভালো এখন যেমন ভাবি অতটা ভাবিনি, কিন্তু একটু সূত্র পেয়ে শুরু করেছিলাম। সেই শুরু, তখন আমাদের সামনে কোনো বেঞ্চমার্ক ছিল না যে এর মতন করতে হবে, ওর মতন করতে হবে, একদম যেটা করছি সেটাই ফার্স্ট টাইম হচ্ছে। তো এই করতে করতে যখন শুরু হলো, বৃহস্পতিবার 8টার সময় শুরু হতো এই 13 পার্বণ, একটা মিউজিক বাজতো, রাস্তা ফাঁকা হয়ে যেত, সব বাড়িতে বাড়িতে এই মিউজিকটা রাস্তা দিয়ে হাঁটলে শোনা যেত যে 13 পার্বণের মিউজিক বাজছে, সবাই ঢুকে যেত বাড়িতে ওই সিরিয়াল জিনিসটা কি একটা গল্প দেখানো হচ্ছে ওইটা দেখার জন্য। ইট ওয়াজ ট্রিমেন্ডাসলি পপুলার হলো, হিট হলো, এবং দ্যাট বিকেম আ লেজেন্ড। তো ওইটা খুব বলতে পারো দেখেছি, মানে একদম ওঠাটা, মানে এই শুরু হলো, কেউ চিনতো না কিসব শুটিং হচ্ছে, টিভি চল 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 চলে চল, বাজে, মানে টেলিভিশন, মানে সিনেমার শুটিংটাই শুটিং, টেলিভিশনেও আর কি। তো এরকম সেকেন্ড গ্রেড সিটিজেন হতে হতে আস্তে আস্তে একটা সম্মান পেল। এখন তো ছেড়ে দাও, মানে শাখা প্রশাখা বিস্তার করে সে সব দিকে গেছে, কিন্তু তখন ওই ছোট্টটা আস্তে আস্তে কুঁড়ি থেকে গাছ হচ্ছে চোখের সামনে দেখা। প্রথম ধারাবাহিক সেটাই এতটা জনপ্রিয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় জিনিস আমরা করে ফেলি, মানে আমাদের নিজেদের, আমরা অভিনয় জগতের সঙ্গে যারা নই তাদেরও অনেক সময় যেটা হয়, সাফল্য দেখলেই আমরা মাথাটা আর ঠিক রাখতে পারি না, পাটা হয়ে যায় অনেকটা মাটি থেকে উঁচুতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুনেছিলাম যে তোমার ওপর মানে কিছু একটা কড়া ব্যাপার ছিল, যেখানে দাঁড়িয়ে তোমাকে ওই আরও বেশি নরম হয়ে যেতে হয়েছিল, যে অহংকার তো নয়, তুমি আরও মানে বলো না, মানে ধরো একটা জিনিস, ধরো নাটক দেখলাম বা কিছু দেখলাম, দেখে আমি খারাপ বলতে পারবো না। আমি বললাম যে ভালো হয়নি, কী করে বলছো ভালো হয়নি, তুমি সব বুঝে গেছো প্রথমেই? বললাম না, আমার দেখে ভালো লাগেনি, ওরা এতদিন ধরে রিহার্সাল দিয়েছে, এত পরিশ্রম করেছে, তাকে তুমি আগে স্বীকার করো যে ওরা এতদিন খেটেছে। বললাম খেটে যদি একটা বাজে নাটক করে তা আমি কী করবো? তো এইটা নিয়ে না, সবাইকে নস্যাৎ করতে শিখেছো না, দুটো নাম হয়েছে অমনি নস্যাৎ করতে শিখে গেছো সব। মানে আমার বাড়িতে আমার বাবা বলো মা বলো সবসময় বলতেন পা দুটো যেন মাটিতে থাকে। এই করতে করতে এমন হয়ে গেছে যে একটুখানি অহংকার করতেই শিখলাম না, পুরো উল্টো দিকে চলে গেল ব্যাপারটা। সব সময় নরম, আচ্ছা না 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 আমি অভিনয় করি তাতে কি হয়েছে, এরকম একটা বিনীত, তুমি যেটা বললে ঠিক ওইটা, মাথা নিচু করে আরও নরম হয়ে গেলাম। এইটা আমার
খুব বাজে লাগে, একটু অহংকারী দেখাতে পারলাম না, অভিনেত্রী হলাম, তখন সবাই অটোগ্রাফ চাইছে, লোকজন ভিড় করে ঘিরে ধরছে। বাউন্সার ছিল তোমার? না না না, কি বলো, তখন এসব কিচ্ছু ছিল না। তবে স্টারডামটা তো তুমি বুঝতে পারলে, তো সেখান প্রচণ্ড। এইটা ধরো তখন যখন ফার্স্ট টাইম অটোগ্রাফ নিল, আমি খুব অবাক হয়েছিলাম, মা সই নিল, বাড়িতে সবাইকে বলছি এই সই নিল। তারপর আস্তে আস্তে সই নেওয়াটা অভ্যস্ত হয়ে গেলাম যে যাবে। তারপর লোক নাটকের পর দেখতে আসতো, কোনো শো হয়ে গেলে মানে আমি এমন এমন জায়গায় গেছি যে জনস্রোত আটকানো যেত না, মানে জামা কাপড় ধরে টানাটানি হয়েছে, আমি এই পর্যায়েও এক্সপিরিয়েন্স করেছি। সুতরাং আই হ্যাড দ্য ফুল, মানে একদম গেলাসের শরবতটা একদম পুরোপুরি তাড়িয়ে তাড়িয়ে খেয়েছি। সুতরাং কিন্তু সেখানে তো তখনকার মতন এখনকার মতন এত টেলিভিশন চ্যানেল ছিল না, ডিজিটাল ব্যাপারটাই ছিল না, তার জন্যে অনেকটাই আটকানো থাকতো। প্রাইভেট লাইফটা প্রাইভেট থাকতো, আর যেটা কাজ করছি সেটাই শুধু দেখানো হতো, এটা একটা ছিল। এই স্টারডামের চূড়ান্ত লাইমলাইট থেকে এবং যেখানে তুমি অভিনয় সাফল্য কি প্রথম থেকেই জেনে এসেছো, সেখান থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে আর আমি নায়িকা নই, এবার আমি অন্য ধরনের চরিত্র বেছে নেব, এটা একটা মানসিক টানাপোড়েন কি চলেনি তোমার মধ্যে? আমি জানতাম এটা আসবে, যখন বয়স হচ্ছে তখন একদিন আমার মনে হলো যে এবার আমাকে অন্যরকম রোলে যেতে হবে। এটা না মানে ঠিক একদিনের মনে হলো সেটা না, ধীরে ধীরে একটু মনে হয়। কখনো কী হলো, লোক যেন একটু কম, এই কী হলো, মানে তুমি দেখছো আস্তে আস্তে ঘুরছে, মানে তোমার কাছে ধরো আগে 100টা, তারপরে দেখছো 80টা, তারপর 20টা, তারপর দেখছো অন্যদিকে, মানে এরকম করে করে সময় তোমাকে দেখিয়ে দিচ্ছে তুমি আস্তে আস্তে বয়স হচ্ছে তোমার। আর অভিনয় বা অভিনেত্রী বা এই গ্ল্যামার ওয়ার্ল্ডটা ভীষণ নিষ্ঠুর, এবং তোমাকে যদি দেখে যে তোমার একটু বয়স হয়েছে, সঙ্গে সঙ্গে সে চলে যাবে ছোট ছোট বয়সের যারা আছে তাদের দিকে। মানে এইটা ভীষণভাবে কেউ বলে কেউ বলে না, কিন্তু ইট ইজ রিয়ালিটি, এটা হার্শ রিয়ালিটি। তুমি সেটাকে যত গ্রেসফুলি মেনে নিতে পারবে, যত গ্রেসফুলি তুমি চলতে পারবে, ততটাই তোমারই ভালো। মানে এটা নিয়ে মাথা খারাপ করার, যদি কি হলো ভাবতে যাই তাহলে তো শেষ। কিন্তু এইটাকে মনের মধ্যে মেনে নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে আসল। খেয়ালিদি, মানে একই ধারাবাহিকে যখন তুমি অভিনয় করছো এবং লিখছো, সেই সময় দাঁড়িয়ে তোমার লেখার যদি বিভিন্ন ধারাবাহিকের কর্মে পরপর যদি নামগুলো চলে আসে, সেক্ষেত্রে ভীষণ মাটির টান আছে, মানে সাংসারিক একটা বন্ধনের টান আছে, এবং সেক্ষেত্রে পরকীয়া খুব বেশি তুমি কি কনসিয়াসলি ঢুকতে দাওনি? না দেখো, আমি যা লিখেছি সবটাই কিন্তু নীল সীমানা বলে অনেক আগে একটা সিরিয়াল হয়েছিল, সেইটাতে গল্পের মধ্যেও কিছুটা ছিলাম। আদারওয়াইজ সবসময় গল্প কিন্তু পেয়ে এসেছি, এমন নয় যে আমি নিজে ক্রিয়েট করেছি। আমি চিত্রনাট্যটা খালি লিখতাম, কোনো খুব কম কিছু কিছু সময় চিত্রনাট্যকার হিসেবে যেটুকু ফিডব্যাক দেওয়ার সেটা দিতাম, খুব যে বেশি আমার হাত দিয়ে একদম সলিড গল্প বেরিয়েছে সেটা নয়। তো এই জন্যে গল্পতেও সেরকম ছিল না, এটা কিন্তু বেসিক, গল্পতে না থাকলে তো আমি লিখিনি, এটাই। কিন্তু দিদি, এই ইদানিংকালে কথা হচ্ছে যেহেতু নতুন সরকার আসার পরে যে ধারাবাহিকের চিত্রনাট্য নিয়েও যথেষ্ট খতিয়ে দেখা হবে, পরকীয়া নির্ভর ধারাবাহিক এবার কম করা হবে বা এরকম কথাগুলো আসছে, সেখানে কি তোমারও কি মনে হয় যে পরকীয়া দেখানোটা কোথাও একটা দাঁড়িয়ে আরও বেশি সেটাকে সোশ্যালি ইনফিউজ? পরকীয়া দেখানো হচ্ছে বহু বছর ধরে, এবং যারা ব্যবসা করতে এসছে তারা দেখছে যে এটাতে আমার লোক খাচ্ছে, আমি এটাই দেবো। সেটা ভালো খারাপ চিন্তা করার মতন জায়গায় তারা নেই, কারণ তারা ব্যবসা করতে এসছে, তারা লস চাইবে না। এবার এটা কারা স্টেক করতে পারে? চ্যানেল একমাত্র ডিসাইড করতে পারে যে আমি এইরকম প্রজেক্ট একটা নেব, যেটা একটু হাটকে, যেটা একদম জেনারেল ওই যেটা খাচ্ছে তার থেকে একটু আলাদা। যেমন ধরো গানের ওপারে বলে একটা সিরিয়াল হয়েছিল ঋতুপর্ণ ঘোষের, সেইটা স্টার একটা সময় বন্ধ করে দিল, টিআরপি নেই বলে, রেটিং নেই বলে। সেই জিনিসটা, সেই দিনটা আমার মনে হয় কালো অক্ষরে লেখা উচিত, কারণ ওই একটা হাটকে সিরিয়াল যদি স্টার চালাতো তাহলে হয়তো স্টারকে দেখে অন্য চ্যানেলরা এগিয়ে আসতো যে আমরাও ওরকম একটা প্রজেক্ট করব। কিন্তু সেইটা যেহেতু মিস হয়ে গেল, আমার মনে হয় এটা একটা বিরাট ক্ষতি বাংলা সিরিয়ালে। তার জন্য কি হলো, প্রবল বেগে আবার সেই মেন স্ট্রিমের গল্পটাই শুরু হয়ে গেল, যেখানে এই ধরনের অ্যাফেয়ার বলো, একটা বিয়ে, দুটো বিয়ে, তিনটে বিয়ে, আস্তে আস্তে বিয়ের সংখ্যাও বাড়তে লাগলো আর গল্পের মোড়ও ঘুরতে লাগলো। ওই গানের ওপর এটার যদি হিট করে যেত তাহলে ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, কিন্তু সেটা হয়নি।
খেয়ালি দস্তিদারকে কখনো শুধুমাত্র আর্থিক উপার্জনের জন্য এমন কিছু করতে হয়েছে, মানে এমন কোনো ধারাবাহিক বা কোথাও অভিনয় করতে হয়েছে? একটা সময় ছিল যখন অরিন্দমের রোজগার মানে পা ভেঙে গেছিলো, রোজগার করতে পারছিল না, তখন এরকম সিস্টেম ছিল না, অনেক আগে কিছুদিন আগের কথা বলছি, তখন তো আমাকে সিরিয়াল করতেই হয়েছে। সিরিয়াল আসা মানে অত ফিল্মের মতন স্ক্রিপ্ট পড়ে ক্যারেক্টার ভালো লাগছে খারাপ লাগছে এসব না, সিরিয়াল মানে তুমি করছো, তাই না? মানে আপনার কি এই সিরিয়ালটা পছন্দ বলে কেউ এসে প্লেটে সাজায় না, তো সুতরাং করে গেছি, হ্যাঁ করতে হয়েছে, তো করেছি। দিদি, এটা তো গেল একটা ফাইন্যান্সিয়াল জায়গায়। যদি তোমার ব্যক্তিগত জীবনটা বলি, যে সময় তোমার জীবন সম্পূর্ণ লাইমলাইটে, সেই সময় তোমার ব্যক্তিগত জীবনও এলো শিরোনামে। তোমার ডিভোর্স এবং সেই সময় তোমার একটি ছোট্ট সন্তান, তাকে নিয়ে তোমার আলাদা হয়ে যাওয়াটা তখন সামলেছিলে কিভাবে? খুব স্মার্টলি সামলেছিলাম বলতে পারবো না, পড়ে গেছি, কাদা মেখেছি, উঠেছি, আবার পড়েছি, মনটা খারাপ থাকতো সব সময়। তার জন্যে বলবো যে এই প্রসেসগুলো খুব কঠিন, মানে এখনও হয়তো কঠিন, কিন্তু দেখো ঘর ভাঙবো বলে তো বিয়ে করিনি, তাই জন্যে যখন ভেঙেছিল প্রথমবার তখন খুবই কষ্ট পেয়েছিলাম। এমন নয় যে আমি হাসতে হাসতে চলে এসেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। আর তারপরে যখন সামলে আবার ছেলেকে বোঝানো, তারপরে আবার সেকেন্ড ম্যারেজ যেটাতে আসা, সেটাও সঙ্গে ছেলেকে আগে বলা, সেগুলোও খুব টাফ জায়গা ছিল। একটা একটা করে পার হতে হতে তারপরে আসতে হয়েছে, এবং জায়গাটা যে ভীষণ কি বলবো, একটা ইমোশনাল টার্ময়েল, মানে সুনামি যাকে বলে, ভীষণ অন্যরকম একটা জায়গা। লোকে তোমায় জাজ করছে, কি বলছে, ওই বলছে, ও তো খালি টাকার জন্যে পেছনে ছোটে, ও খালি ছেলেদের ছাড়া কিছু জানে না, অনেক বদনাম শুনতে হয়েছে। তো তখন মনে হতো এ বাবা, আমি তো এসব, আমি তো এরকম না, কিন্তু বলছে বলুক, আমি তো আর কারোর ওপর জোর নেই। তো সুতরাং সেইভাবে গেছি, এবং কষ্ট হতে হতে তারপর যখন অরিন্দমের সাথে বিয়েটা হলো, তারপর খুব ধীরে ধীরে শান্ত হতে লাগলো সবাই, যখন 1 বছর 2 বছর দেখছে যে হ্যাঁ ডিভোর্স হচ্ছে না, থাকছে, আস্তে আস্তে তারপর মুখ বন্ধ হয়েছে, না হলে ঝড় কিন্তু চলেই ছিল। তোমার কি মনে হয় এটা কোথাও না কোথাও এই যে বদনামগুলো, সেটা ওই ওই যে তুমি সাফল্যে ছিল বলেই, আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখছিলাম বলেই, এবং একটা মেয়ের দিকে এখনও সমাজের কাছে কাদা ছিটিয়ে দেওয়াটা খুব খুব ইজি, এবং সে যদি মানে কি বলে সফল একজন ব্যক্তিত্ব হয় তাহলে তো কথাই নয়। কোনো ক্ষেত্রে তুমি সফল হও, দেখবে তোমার বদনাম হবেই, ওই যে হয় নামওয়ালা ওই তো বদনাম হবেই, এটা তুমি ছাড়তে পারবে না। মানে বদনাম হলেই তুমি বুঝবে তুমি ঠিক আছো। তখন তো আর বুঝিনি, তখন ভীষণ কষ্ট হতো, এখন বুঝি। এখন অবশ্য মেয়েরা অনেক অন্যরকম হয়ে গেছে, স্মার্ট, তারা এসব জিনিস খুব স্মার্টলি নিতে পারে। তখন আমরা খুব ক্যাবলা ছিলাম, হ্যাবলা ছিলাম, তাই জন্যে খুব কষ্ট পেয়েছি, মুড়ে মানে শুয়ে পড়তাম, বাবা শরীর খারাপ লাগছে, আমার দুঃখ হচ্ছে, এরকম করতাম, হয়েছে। দিদি, যে সময় তুমি এই ডিভোর্স ফেজটার ভেতর দিয়ে যাচ্ছ, সেই সময় সমাজ আজকের মতন করে ডিভোর্সি মহিলাদের দেখতো না। তারা এইভাবে যে ডিভোর্স হচ্ছে তো কি হয়েছে, ও নিজের জীবন নিজের মতন করে বাঁচতে পারে, এতটা ইজি সমাজে প্রচুর মেয়েই বলতে পারতো না। যদি আমি নিজের ঘরের কথাও বলি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার পক্ষে এই ডিসিশনটা নিতে মোটামুটি কতটা সময় লেগেছে, এবং সে সময় হয়তো অনেকে তোমাকে আটকেও ছিল যে আরেকবার সবাই আটকে ছিল, আমার বাড়িতে কেউ রাজি ছিল না, সবাই বলেছিল যে এটা তুমি করো না। তখন আমি তো বুঝতে পারছি যে এটা ভাঙন অবশ্যম্ভাবী, শুরু হয়ে গেছে, ওটা আটকানো যাবে না। আর আমার বাবা মা ভীষণ ভালোবাসতেন দেবাংশুকে, তো যার জন্যে ওদের কাছে এটা একটা বিশাল শখ যে এটা কী করে হতে পারে। আর বাবা তখন অসুস্থ, ডেথ বেডে প্রায়, ক্যান্সারে, তখন ভাঙনটা ঘটছে। মানে সেই সময়টা তুমি ভেবে দেখো, মানসিকভাবে একদিকে বাবা চলে যাচ্ছে, একদিকে সংসারটা ভাঙছে, মানে কার কাছে যাব, মাকে কি বলবো, মা তো বাবার দিকে পুরোপুরি অকুপায়েড। এবার আমার ভেতরে এরকম একটা সুনামি চলছে, আমি বুঝতে পারছি, রাখতে পারছি না, ভাঙছে। তার মধ্যে অরিন্দম গুটি গুটি করে এসে গেছে, তার মধ্যে মা বলছে তুমি, অরিন্দমকে ডেকে বলছে তুমি ভাই একটু দেখো যেন ওদের সংসার না ভাগে, মানে এমন তোমার বন্ধু ছিল। মানে এটা অন্য আলাদা গল্প, ওর সাথেই বিয়ে হওয়ার কথা ছিল। তো তারপরে
যখন এরকম শুরু হয়, এত টানা পড়েন মানে সেটা তুমি ভাবতে পারবে না। বলাটা ভীষণ শক্ত ছিল, কিন্তু বলে দিয়েছিলাম। ও দেবাংশু বলে, দেখো বলতে হবে, বলতে তো হবে। বলার পরে খুব খুব অন্যরকম কথা সবার মুখ থেকেই শুনেছিলাম। বাবা বলেছিলেন, খুব খারাপ লেগেছিল আমার। আমি বুঝতে পারছি ওনারা বলছেন, কিন্তু ওনারা যেটা বলছেন আমি তো পাল্টা কোনো জবাব দিতে পারছি না, কারণ সব কথা তো ওনাদের বলা যায় না। তো সেই জন্যই চুপ ছিলাম, মেনে নিয়েছি। পরে যখন বাবার চলে গেলেন, তারপরেও যখন জিনিসটা ছিল, মা ভীষণ ভীষণ উনি মেনে নিতে পারতেন না। উনি তো ভীষণ কড়া ধাতের মানুষ ছিলেন, কিছুতেই না। খুব কথা শোনাতেন, ভীষণ বকুনি, মানে পরিবেশটা একদম ভালো থাকতো না, বিষিয়ে গেছিলো একেবারে, খালি ভুল বুঝছে। তারপরে বললাম যে না, এরমভাবে তো থাকতে পারবো না। তারপরে কোনো রকমে আমাদের এক কাকু ছিলেন, মিস্টার কেডি পাল, বিসফার্ম যে বিস্কিটটা হয়, আছে না, তার কর্ণধার ছিলেন। উনি তৈরি করেছিলেন ওটা। উনি ছিলেন আমার দ্বিতীয় বাবা। উনি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেন, আমার আর অরিন্দমের। না হলে বিয়েটা হয়তো খুব একদমই পক্ষে ছিলেন না। তো মাকে বুঝিয়ে বললেন যে দেখুন, ওর তো সবাইকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত। ওর যখন একটা এসছে সেকেন্ড চান্স, আপনি মেনে নিন। তো ওই একটা বিশাল ব্লেসিং পেয়েছিলাম ওনার থেকে। ওনার আন্ডারে আমরা তখন বিয়েটা করে আস্তে আস্তে সেটেল ডাউন করলাম, সময় লাগতে। তারপরে যখন মা আস্তে আস্তে অসুস্থ হলেন, তখন অরিন্দমকে খুব বলতেন যে তুমি পেয়েছি তোমাকে, তুমি ওকে দেখে রেখো, আমি জানি তুমি রাখবে। তখন আবার বুঝতে পেরেছিলেন। দিদি, এই যে সময়টা বললে না, এখানে মেয়েরা একটা অদ্ভুত দ্বৈরথে পড়ে যায়, মানে একটা দোটানায় পড়ে যায়। একদিকে আমার সন্তান, আমি জানি যে জীবনটায় আমি আছি এখন, সেটা যদি আমি থাকি আমার সন্তানটা ভালো থাকবে না। অন্যদিকে আমার মা বাবা, যাদের সন্তান আমি, তারা আমার জন্য ভালো থাকছে না। একদম 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 টু দ্য পয়েন্ট বলেছো। একটা জিনিস হয় বিয়ের পরে, এটা জানি না এখনকার মেয়েরা ফেস করে কি না, তুমি যখন বাপের বাড়ি ফিরছো, তুমি বুঝতে পারছো এটা বাপের বাড়ি, কিন্তু তোমার বাড়ি নয়। এবার যখন তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি বুঝতে পারছো এটা তোমার বাড়ি, কিন্তু তোমার বাড়ি নয়। এবার দুটো জায়গায় দাঁড়ি করিয়ে কোনটা আমার বাড়ি, আমি কোথায়, তখন একটা ভীষণ অস্তিত্বের প্রশ্ন ওঠে, প্রচণ্ড। তো আমিও ভুগেছি এবং তখন বুঝেছি যে ভীষণভাবে একটা আমি যে সবসময় তখনও কিন্তু রোজগার করি, এমন না যে আমি কাজ করি না, কাজ করে চলেছি, কিন্তু ওই সময়ে ওই ভেতরের ফিলিংটা মারাত্মক ছিল যে আই বিলং টু নোওয়্যার, মানে আমি কারুর নয়, আমি কোথাও নয়, আমি একা। তো এই সময় বোঝাটা, তুমি এত পিন পয়েন্ট করছো, এটা খুবই একটা সেন্সিটিভ মেয়ে না হলে করা যায় না। আমি যেদিন ওখানে গেছিলাম, ধরো জিনিসপত্র গোছাতে, যে এগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি না খুব অবাক হয়ে ভেবেছিলাম কোনগুলো নেব। এই অ্যাশট্রেটা তো আমার কেনা, ওইটা তো আমি ভালোবেসে কিনেছিলাম, ওইটা তো আমি পর্দাটা ওইটা দিয়ে সাজিয়েছি, কোনটা আমার জিনিস যেটা আমি নিয়ে চলে যাব, সবটাই তো আমার। মানে ভাঙাটা বুঝতে পারছো, যে অর্ধেক জিনিস ওর, অর্ধেক জিনিস তোমার, তুমি তোমারটা নিয়ে চলে এসো। একটা ভাঙন যখন হয়, তখন এই জিনিসগুলো, এক একটা জিনিস এত দামি হয়ে যায়। একটা ছোট্ট অ্যাশট্রে পড়ে আছে, মানে এই অ্যাশট্রেটা আমি রেখে যাব, কিন্তু এটা তো আমি কিনেছি, আমি জড়িয়ে, তো এটা রেখে যাচ্ছি। মানে তুমি ভাবতে পারবে না যে কী কষ্ট গেছে। তো এক একটা ছোট্ট জিনিস ফেলে আসতে হয়েছে। তারপরে পরে মনে হচ্ছে সব মায়া। দেখো, মায়ার বাঁধনেই তো আমরা তো অত উঠতে পারি না, মায়ার বাঁধনেই বেঁধে থাকি, কষ্ট পাই, অনেক অ্যাডজাস্ট করা হয়। তারপরে ছেলে ভালো থাকবে বলে চেষ্টা করা হয়, বাবা মার দিকে তাকিয়ে চেষ্টা করা হয়। তারপর একটা সময় আমিও ভেবেছিলাম যে এরকম বিয়ে না করে আমি একাই থাকবো। তারপরে মনে হয়েছিল অনেক পরে যে একাই থেকে যাব। তারপরে ন্যাচারালি নানা রকম চিন্তা আসতে তারপরে সেটেল ডাউন করি, এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, বিরাট। আদিত্য, আমরা এখন তো কাউন্সিলরের কথা বলি, কিন্তু সেই সময় আদিত্য কীরকম মেন্টাল স্টেট ছিল, ওর কাউন্সেলিংটা তুমি কিভাবে করেছিলে? হ্যাঁ, তখন পাইনি, এই ব্যাপারটা তো পপুলার ছিল না তখন। আমি ওকে ফ্র্যাঙ্কলি বলতাম যে শোনো, এরকম ব্যাপার, তো আমাদের তো আলাদা থাকছি এখন আমরা। তারপরে আবার অরিন্দমের সাথে ওর পরিচয় ছিল,
বললো আমি ওর সাথে এবার বিয়ে করে ওর সাথে থাকবো, তুমিও আমাদের সাথে থাকবে। তখন খুব আপসেট হয়েছিল নিশ্চয়ই প্রথমবার শুনে। তারপরে আস্তে আস্তে বিয়ের পর আমার ননদ বলো, অরিন্দম নিজে প্রচণ্ডভাবে টেনে নিয়েছে, মানে কাছে টেনেছে, এবং সেই টানাটা এত আন্তরিক, ও সাড়া দিয়েছে, এও সাড়া দিয়েছে। তারপর কখন যেন অরিন্দমের ডাকনাম বাপি, তো ওই বাপিটাই বাবা হয়ে গেছে এখন। একটু অরিন্দমদার ব্যাপারে জানি, যাকে এর পরে তোমার যে অধ্যায় এবং তারপরে আজকে যে খেয়ালি দস্তিদারকে আমরা পাচ্ছি, অরিন্দমদার সঙ্গে তোমার বন্ধুত্বটা এবং এই টার্ময়েলের সময় আরও বেশি তোমার স্ট্রং পয়েন্ট হয়ে ওঠা, যার বিশ্বাসে যাকে ধরে এগিয়ে যাওয়া যায়। একদমই তাই। অরিন্দম না থাকলে এতটা বড় সিদ্ধান্ত নিতে পারতাম কি না আমি জানি না, কিন্তু ছিল, থ্যাঙ্ক গড ছিল। এবং প্রথম দিকে কি হয়েছে, ওর ভীষণ চুপচাপ, তো বোঝা যায় না, কিন্তু সহ্য করার ক্ষমতা বা নেবার ক্ষমতাটা খুব শক্তপোক্ত। তো সেই জন্যে আমার ঝাঁপ দিতে কোনো অসুবিধে হয়নি। তো আস্তে আস্তে ধরো অরিন্দমের সাথে ওর একদম অন্যরকম ছিল, আমার মতন ছিল না। আমি যতটা বহির্মুখী ও ততটা অন্তর্মুখী, আমি যতটা তখন ঘুরি, বন্ধুদের সাথে পার্টি করি, হই হই করি, ও ততটাই চুপচাপ। তো প্রথমে এটা আমি জানতাম বলেই কিন্তু অনেক, মানে ও আমার আগে বন্ধু হয়েও ওকে আমি বিয়ে করিনি, যদিও কথা ছিল ওকেই বিয়ে করবো, সে এক আলাদা গল্প। তো যখন আলটিমেটলি এলাম, অ্যাডজাস্ট করেছি, শিখেছি। কম্প্রোমাইজ কথাটা খুব আমরা বাজেভাবে ব্যবহার করি, কোঅপারেট, হ্যাঁ, এইভাবে করে করে এখন ভাঙাচোরা করতে করতে এটা বাদ দিচ্ছি, ওটা রাখছি, আচ্ছা এটা নিচ্ছি, ওটা ছাড়ছি, ফর গ্রেটার কজ, ফর এভরিথিং বলে আস্তে আস্তে করতে করতে বেশ কেটেই গেলাম এতগুলো বছর। এই যে দিদি একটা কথা বলে না, যে যতটা অ্যাবজর্ব করতে পারে ভগবান যেন তখন তাকে আরও বেশি দেয়, এটা মনে হয় অরিন্দম গাঙ্গুলির জন্য খুব প্রযোজ্য। তুমি কখনো বলেছো এবার একটু তুমি মুখ খোলো, কিছু বলো, ঝগড়া হয়? বাবা না, ওই তো মুখ বন্ধ। আমি প্রথম বলতাম যে তুমি একটু কথা বলো, ঝগড়া করো। বলছে কেন করবো ঝগড়া তো দরকার নেই। বললাম আরে, তো ওই শূন্যে কোনো দিন ঝগড়া হয়নি, ম্যাক্সিমাম কথা বন্ধ থেকেছে, তাও বেশি দিন নয়। ঝগড়া জিনিসটা ওর সাথে যায় না। তো মন কষাকষি চলতে পারে, ঠান্ডা একটা শীতল পরিবেশ চলতে পারে, এখন তো সেটাও নেই। এই ঝগড়াঝাটি করিনি কখনো করিনি, কিন্তু ওর মত চাপিয়েছে, আমি আমার মত দিয়েছি, ওর কথা বলেছে, আমি আমার কথা বলেছি, সব নিয়ে হ্যাঁ না করতে করতে ছেলে যখন বড় হলো, তারপর থেকে ছেলে হয়ে গেল রেফারি। ও বলতো মা ঠিক বাবা ঠিক, মা ঠিক বাপি ঠিক, এই করতে করতে আমাদের এখন সংসারটা বেশ মজার। এবার কিন্তু ছেলেকে বকা যায়, মানে ছেলেকে শাসন করার ক্ষেত্রে কি থাকে সেই সময়? তো সেই সময় ছেলেকে শাসন আমিই করেছি, আমিই সব সময় করেছি। আমি ওকে শাসন করেছি, মেরেছি, বকেছি। যদি কখনো ছেলের সাথে কথা বলো, ও বলবে, এমন একটা ছবি দেবে যে আমি হচ্ছি ডাইনি বুড়ি রাক্ষসী, সব সময় ওকে মেরে গেছি। ওকে নাকি প্রচণ্ড কষ্ট দিয়েছি আমি ছোটোবেলায়, প্রচুর মেরেছি। ট্রমা, আমাদের জেনারেশনে হলে আমরা ট্রমা খেয়েছি। হ্যাঁ, ও যে আমাকে চাবি ছুঁড়ে মেরেছে, আমাকে ধাক্কা দিয়ে মেরেছে, এইসব অনেক তুমি শুনবে, কিন্তু অত কিছু নয়। আর তাড়াতাড়ি লম্বা যখন হয়ে গেল তখন আর মারতে পারিনি, এরকম করে তার হাত তুলে মারা যায় না। তো তারপর থেকে আর মারিনি, বকুনি করেছি, কিন্তু আদারওয়াইজ শাসনটা আমিই করেছি। অরিন্দমের কাছে সবসময় ও পেয়েছে, কিন্তু এখন আবার দেখছি উল্টো, এখন অরিন্দম সাথে ওর ভীষণ, মানে শাসনও করে, মানে বেশি ঢলে পড়েছে। আমি বলি এখন বাপ ছেলেতে বেশি প্রেম হয়েছে, ওরা দুজনে ঘরে বসে আড্ডা মারে, আমি ঘরে একা। এখন কী হলো দেখি দুজনে আড্ডা মারছে। বললাম আর আমি, বলো এসো, বললাম এসো, ডাকবি না যে তোরা এখানে কথা বলছিস? হ্যাঁ, আমি এখন ঠিক আছে, এসেছো, বসো, মানে থার্ড পার্টি, বসো, এরকম চলছে এখন। দিদি এই যে যখন অরিন্দমদার কথা আসছেই, তখন একটা কথা বলি, যে সময় তুমি অরিন্দমদাকে তোমার জীবনে সম্পূর্ণভাবে পেয়েছো, মানে লিখিত পরিতভাবে পেয়েছো, সে সময় সে শুধু তোমার স্বামী হিসেবে আসেনি, তোমার বাবার মতন হয়ে এসেছে। এই যত্নটা খুব কম মানুষের ভাগ্যে জোটে, মানে খুব অন্ধকার একটা সময় তুমি পেয়েছো যেমন, কিন্তু খুব ভালো একটা আলোর মতন মানুষকে তুমি জীবনে পেয়েছিলে। কিন্তু বিশ্বাস করতে তো একটা সময় লাগে, যখন একটা
মন ভাঙার ভেতর দিয়ে আমরা যাই, সেই বিশ্বাসটা নিজের ভেতরে নিজে মানে পুঁততে কতটা সময় লেগেছিল? এই বিশ্বাসটা অ্যাকচুয়ালি মা হয়ে যাওয়ার পর সবটা সন্তানের মধ্যে চলে যায়। তো আমি নিজেকে ভাবিনি। আমি বিয়ে করার আগে যখন অরিন্দম এমনি আসতো বাড়িতে, তখন দেখতাম যে ও ছেলের সাথে কিভাবে কথা বলছে। মানে আমি সব রকম ওয়েতে ওকে পরীক্ষা করেছি, যে ধরো গায়ে কিছু ফেলে দিল বা কিছু একটা করছে, দুষ্টুমি করছে, এটা করছে ওটা করছে, সব রকম ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি, সব রকম পরিস্থিতিতে আমি দেখেছি। মানে কি বলতো, সবাই হাসছে, আমার চোখ কিন্তু অরিন্দমের দিকে পরীক্ষা করছে যে কীরমভাবে ছেলেকে দেখছে। হ্যাঁ, রিয়াক্ট কী করছে, ও কি একটুও ভুরু কোচকাচ্ছে, একটুও কি, যদি একটুও ভুরু কোচকায় আমি যাব না কাছে। তো এইরকমভাবে চুলচেরা বিচার করেছি বিয়ের আগে, যে পাশ কি ফেল পাশ কি ফেল, সব সময় মানে শকুনের মতন তাকিয়েছিলাম। ওইটা যখন দেখলাম যে না, ওটা কোনোভাবেই আমি নড়াতে পারছি না, ঠিক আছে, তখন আমি হ্যাঁ বলেছি। তাই জন্য বিশ্বাসটা আমার ওইভাবে এসছে, থ্রু ছেলে, আমি নিজের কথা ভাবিনি। এবার ব্যক্তিগত জীবন থেকে বেরিয়ে আবার কাজের জায়গায় আসি, সেটা হলো লেখা। তোমার লেখাতে যেটা বলছিলাম যে সংসারের বাঁধনের কথা বলা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে ধারাবাহিকের চিত্রনাট্যের আমরা অনেক কাটাছেঁড়া পরিবর্তন দেখতে পাই। কোন জায়গাগুলো তোমার হাতে একটা জাদুকাঠি থাকলে তুমি পরিবর্তন করতে পারতে, এবং কোন জায়গাগুলো তোমার হাত পা বাঁধা থাকে আজ যখন তুমি চিত্রনাট্য লেখো? দেখো, ইদানিং আমি লিখছি না, কারণ পরিবেশটা ভীষণ বদলে গেছে। এখন যারা লেখে তারা তো ঠিক লেখক নয়, তারা ঠিক হুকুম তামিল করে, যেভাবে বলা হয় তোমাকে সেইভাবে লিখতে হয়। প্রত্যেকটা জিনিস, ড্রেস থেকে শুরু করে ডায়লগ বলা শুরু করে, কিভাবে লিখবে, কিভাবে শাড়ি পরবে, সবটাই চ্যানেল ঠিক করে দেয়। সুতরাং এখানে একজন কলমদার কাউকে দরকার হয় যে খালি লিখবে। তো সুতরাং ওই জায়গাটায় আমি নিজেকে কিছুতেই ভাবতে পারি না। সেই জন্যে এখনকার দিন হলে কি হতো আমি বলতে পারছি না। মানে সবটাই তো চ্যানেল, সবই চ্যানেল। তিনিই ঈশ্বর, তিনিই বিধাতা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন মানে আমাদের প্রত্যেকের কর্মসংস্থানের জায়গাটা যেখানে একটা অনিশ্চয়তার ভেতরে আছে, তোমাদের কোনো ইনসিকিউরিটি তারা করে না? করে তো, প্রত্যেক দিন তারা করে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। মানে আমাদের এখন অনেক দিন সিরিয়ালে কাজ করিনি, অফারও আসেনি। অরিন্দম কিছু অফার পেয়েছে, ও বলছে যে এখন করব না। আমাদের একটা স্কুল আছে, খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ, সেইটা আমরা বহু বছর ধরে, মানে 3-4 বছর হয়ে গেছে ওইটা চলছে। আদারওয়াইজ ধরো শরীর খারাপের জন্য হলো বা মেডিক্লেম করা, গাড়ির ইন্স্যুরেন্স করা, আমাদের টপ হেভি ভীষণ। মানে গাড়ি রাখতে হচ্ছে, ড্রাইভার রাখতে হচ্ছে, তার পেট্রোল খরচ আছে, কাজের লোক আছে, একটা পুরো এস্টাবলিশমেন্ট চালানোর খরচ। সেই পুরো এস্টাবলিশমেন্ট খরচ চালিয়ে সেভ করা ভীষণ মুশকিল। তো সুতরাং আমার এই জিনিসটা তো হয়ই হয়, এটাকে কি করে ট্যাকল করি না। আর আদিত্য এই পুরো যুদ্ধটার পর? আদিত্য বিন্দাস, মহা আনন্দে আছে। ওকে একটা জিনিস আমরা কনসিয়াসলি করেছি, সেটা হচ্ছে ওর অনেকবার লাইফে ব্রেকআপস নিয়ে কিছু হয়ে, তো কিন্তু ও, আমি জানি ঠিক সময় ও এগোবে, ও পাশে আছে, কিন্তু আস্তে 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 ওকে যে টাইমটা, যে তুমি যে কথাটা বলছো সেইভাবে দেখতে গেলে ওর এখনও তৈরি, ইভলভিং, ও এখনও পুরো বেরোয়নি অ্যাজ আ হিউম্যান বিং। মানে ও নিজের পায়ে দাঁড়ানোটা এখনও বাকি, সুতরাং এখন তৈরি করার পথে। সুতরাং এই জায়গাটায়, এই যুদ্ধে, যদি টাকা পয়সার যুদ্ধ বলো, এই যুদ্ধে ওকে এক্ষুনি পাশে না পেলেও মানসিকভাবে সবসময় তো আছেই। এবং বড় হয়ে আর্থিকভাবে সাপোর্ট করবে কি করবে না সেটা আমি জানি না, জানার দরকার নেই। মানে আমি না ভেবেই এগোই, কিন্তু ওকে ওর মতন বড় হতে দিচ্ছি, ওকে ওর মতন কাজ করতে দিচ্ছি, কোনো চাপ দিচ্ছি না যাতে ওর কাজের থেকে ওকে সরে আসতে হয়। আমরাই এখন আমাদের ওর ওপর কিছু চাপ আইনি, ও মানসিকভাবে আছে এইটুকুই, কিন্তু আমরা কিছু প্রত্যাশা করছি না। এই যে তুমি কথাটা বললে যে আমরা এখনই ওর থেকে অর্থনৈতিক কোনো প্রত্যাশা রাখছি না, সেখান থেকেই একটা ব্র্যাকেটের কথা চলে আসে সাফল্য। আর সাফল্যটা তো খুব আপেক্ষিক। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি বলো বা দাদাই বলো, দুজনের ক্ষেত্রেই জীবন তোমাদের যেভাবে দেখিয়েছে, তোমরা সাফল্য দেখেছো, তার সঙ্গে দেখেছো একটা সঠিক মানুষ হয়ে ওঠাটা কতটা দরকার। তাতে নিজের জন্য, নিজের সঙ্গীর জন্য বা নিজের চারপাশের মানুষগুলোর জন্য আমি একটা নিরাপদ পরিস্থিতি দিতে পারি যদি আমি মানুষটা ভালো হই ভেতর।
সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ ভালো করার জন্য তোমাদের দুজনের ওর প্রতি মানে কোন কোন মননশীল জায়গাগুলোর প্রতি? দেখো আমরা দুজনেই ভালো, যার জন্যে কী হয়েছে আমাদের তো ভালোটাই আছে। সত্যি বলছি, এখন আমি ওপেনলি বলতে পারি, অরিন্দমও ভালো, আমিও ভালো, আমরা সত্যি ভালো, যার জন্য আমাদের ছেলে আলাদা করে কিছু ভাবতে হয় না। আমরা চলেছি সকাল থেকে রাত অবধি, যা আমাদের রুটিন সেই রুটিনেই ছেলে বড় হয়েছে। তবে হ্যাঁ, কারোর নিন্দে কখনো করিনি কারোর সামনে, অমুক লোকটা বদমাশ, অমুক লোকটা বাজে, আত্মীয়দের মধ্যে এ খারাপ ও ভালো, এইরকম ধরনের কোনো আলোচনা করিনি, কারণ আমরা করিই না, মানে এই আলোচনাটাই আমাদের আসে না। তার জন্য আমাদের টপিক খুব কম থাকে কথা বলার। যখন অরিন্দমান আমি পাশাপাশি বসে থাকি, তুই দেখবি 45 মিনিটের মধ্যে 43 মিনিট চুপ, 2 মিনিট হয়তো কথা হয়, কিন্তু তার মধ্যে তোমরা কি দামসারাজ খেলো? হয়তো তাই। মানে আমি একদিন বসে আছি, ও মোবাইলে, আমি অন্য কিছু করছি, তারপরে কি আমরা কথা বলছি না কেন, বলো, আচ্ছা বল, এরম করে হলে হয়, বলো। আমি কী বলবো, তুমি তো বলছো কথা বলো, বলো। আর এরমভাবে হয় না, মানে এইরকমভাবে আমরা চুপ, কথা বলি চুপচাপ। তো সেই জন্যে যত আমি দেখেছি স্বামী স্ত্রীরা কত কথা বলে, এটা ওটা, আমাদের মধ্যে এটা ওটা কথা নেই, এটা ওটাও আর কি, ও ঠিক আছে। সুতরাং আমাদের লাইফ থেকে গসিপ একদম জিরো, আমরা কারোর নিন্দে করি না, ওটা আসেও না। তো ছেলেও এরকম কারোর নিন্দে করে না, মানে অন্যভাবে ঠিকঠাক মানুষ হিসেবে ভালো তৈরি হয়েছে, কিন্তু এখনকার নিরিখে বোকা তৈরি হয়েছে। কিন্তু আমি আর অরিন্দম খুশি যে ও একটা সত্যি ভালো মনের মানুষ হয়েছে, কিন্তু জগতে কতটাও লড়ে দাঁড়াবে ভবিষ্যৎ কথা বলবে, আমি আশাবাদী। বোকা ছেলেটা বেঁকা পথে গিয়েও সোজা হবে, এই মায়ের ইচ্ছা। তো শেষ করব, সেটা হলো তোমার লেখা একটি উপন্যাস ইতিমা। যদি আজকে দাঁড়িয়ে তোমাকে একটি উপন্যাস লিখতে বলা হয়, উপন্যাস বলবো না, যদি একটি প্রচ্ছদ বলা হয় যে, এবং যে উপন্যাসটির নাম হলো ইতি অভিজ্ঞতা, প্রচ্ছদে কি লিখবে সেটা যদি দর্শকদের বলো। ইতি অভিজ্ঞতাতে কী লিখবো? প্রচ্ছদ প্রচ্ছদ মানে, মানে কি, মানে কি দিয়ে শুরু করবে, মানে যদি এই বইটায় কি আছে যদি বলা হয় 4টে লাইনে? আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তোমায় হাসায়, তোমায় কাঁদায়, তোমায় ভাবায়,